আজকের দিনে অ্যানিমে মানে শুধু আর বাচ্চাদের কার্টুন না, এটি একটা গ্লোবাল ইকোনমিক সুপার পাওয়ার। ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী এই ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে প্রায় ৩.৮৪ বিলিয়ন ইয়েন বা প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। নেটফ্লিক্স থেকে ক্রাঞ্চিরোল সবাই আজ এই জাপানি অ্যানিমের জাদুতে মুগ্ধ হয়ে আছে। কিন্তু ঠিক এই ১০৮ বছর আগে শুরু হওয়া এই সামান্য পেন্সিলের আঁচড় থেকে কাগজের টুকরো দিয়ে কিভাবে একটি ছোট দ্বীপরাষ্ট্র সাধারণ এক্সপেরিমেন্টে আজকের এই বিশ্বব্যাপী কালচার, ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিণত হলো? আর কেনই বা রেকর্ড পরিমাণ ইনকাম করা সত্ত্বেও এই জাদুকরী দুনিয়ার কারিগররা মানে অ্যানিমেটররা আজও দারিদ্রতার সাথে লড়াই করছে? আজ আমরা জানবো অ্যানিমে ইন্ডাস্ট্রির ১০০ বছরের বিবর্তন আর ইতিহাস, এর প্রযুক্তি এবং অ্যানিমের পিছনের জটিলতার অর্থনীতি। স্বাগতম আমাদের এই বিশেষ এপিসোডে। আজকের ভিডিওতে আমরা অন্যান্য কোনো অ্যানিমের বা অ্যানিমে চরিত্র নিয়ে আলোচনা করব না। আজকে আমরা অ্যানিমে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করব, জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রির বিবর্তন নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য এই নরমাল স্টুডিও ব্যাকগ্রাউন্ড চলবে না, স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেই এবং চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর ছোট্ট একটা ইন্ট্রোর সাথে। আমাদের এই গল্পের শুরুটা হয় ১৯১৭ সালে। পশ্চিমা বিশ্ব যখন অ্যানিমেশন নিয়ে নড়াচড়া শুরু করেছে, তখন জাপানেও তিনজন পথিকৃত, যাদের বলা হয় অ্যানিমের জনক, তারা নিজেদের মতো কাজ শুরু করেন। এর মধ্যে টিকে থাকা সবচেয়ে পুরনো কাজ হলো ১৯১৭ সালের জুনিচি কৌচির তৈরি নামকরা নামাকুরা গাতানো বা দ্য ডাল সর্ড। এটি ছিল মাত্র ২ মিনিটের একটি কমেডি যা তৈরি হয়েছিল কাগজ কেটে বা কাট আউট পদ্ধতিতে। তোমাদের কি বিশ্বাস হয় এটা পৃথিবীর প্রথম অ্যানিমে ছিল, তাও আবার ২ মিনিটের, তাও সাদা কালো? এটাতে কোনো আওয়াজ ছিল না, কোনো কথা ছিল না, এখানে কোনো সেইউর কাজও ছিল না। কিন্তু শুরুতে বড় ধাক্কা লেগেছিল এই এই কমিউনিটিতে বা ইন্ডাস্ট্রিতে। ১৯২৩ সালে গ্রেট ভূমিকম্পে টোকিও প্রায় ধ্বংস হয়ে গেছিল, আর সেই সাথে হারিয়ে গেছিল অ্যানিমের শুরুর দিকের প্রায় সব কাজ। ইন্ডাস্ট্রিকে আবার শুরু থেকে সবকিছু শুরু করতে হয়েছিল, যেটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য অনেক কঠিন হয়ে থাকে। ১৯৩০ সালের দশকে প্রযুক্তির উন্নতি হয় এবং ১৯৩৩ সালে প্রথমে সবাইকে অ্যানিমেশন এবং অ্যানিমেশনের উন্নতি শুরু করে। ১৯৩৪ সালে শুরু হয় সেলুলয়েড বা সেলের ব্যবহার। তবে এই শিল্পের আসল ফান্ডিং আসে একটি অন্ধকার জায়গা থেকে, সেটা হলো যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি যে জাপান অনেক কিছু করেছিল এবং তার মধ্যে একটা ছিল অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যুদ্ধের ব্যবহার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ইম্পেরিয়াল নেভি প্রোপাগান্ডা বা প্রচারের জন্য অ্যানিমের প্রচুর টাকা ঢালে। এর ফলস্বরূপ ১৯৪৫ সালে মুক্তি পায় জাপানের ইতিহাসের প্রথম ফিচার ফিল্ম মোমোতারো স্যাক্রেড সেইলরস। এটি ছিল যুদ্ধের ছবি, কিন্তু এর মসৃণ অ্যানিমেশন দেখে এক তরুণ মেডিকেল ছাত্রের জীবন বদলে যায়। তিনি ঠিক করেন ডাক্তার না হয়ে তিনি কার্টুনই আঁকবেন। সেই তরুণের নাম ছিল ওসামু তেজুকা। তাকে আমরা বর্তমানে অ্যানিমেশন ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ ইতিহাসের মানুষ হিসেবে চিনি। তো যুদ্ধের পরে তোই অ্যানিমেশন উঠে আসে। তোই অ্যানিমেশন হলো সেই অ্যানিমেশন কোম্পানিটা যারা ড্রাগন বলের মতো আমেজিং অ্যানিমে সিরিজ তৈরি করেছে। তো এদের প্রধান লক্ষ্যটাই ছিল প্রাচ্যের ডিজনি হওয়া, অর্থাৎ ডিজনি যেমন অসাধারণ অসাধারণ সিরিজ তৈরি করে, তাদেরও লক্ষ্য ছিল প্রাচ্যের সেই ডিজনি ইন্ডাস্ট্রিটা হওয়া। ১৯৫৮ সালে তারা বানায় জাপানের প্রথম রঙিন অ্যানিমে দ্য টেল অফ দ্য হোয়াইট সার্পেন্ট। কিন্তু আমরা যে টিভিতে অ্যানিমে বা সিরিজ দেখতে অভ্যস্ত, তার জন্ম হয় কিন্তু ১৯৬৩ সালের ১লা জানুয়ারি। বছরের প্রথম দিনই জন্ম হয়েছিল। এদিন টিভিতে আসে শুধু ওসামা তেজুকার অ্যাস্ট্রো বয় বা তেতসুয়া অ্যাটমো। কিন্তু সপ্তাহে সপ্তাহে ৩০ মিনিটের এপিসোড বানানো ছিল সে সময় প্রচুর একটা অসম্ভব কাজ এবং অনেক ব্যয়বহুল। কারণ সে সময় 24 FPS বা 24 ফ্রেম প্রতি সেকেন্ডে ছবি তৈরি করা একটা নাইটমেয়ার ছিল, যেখানে ডিজনির মতো কোম্পানিও
হিমশিম খেয়ে যেত। ডিজনি সেই সময় প্রায় 24 ফ্রেম প্রতি সেকেন্ডের একটা করে অ্যানিমে বানাতো, অর্থাৎ 24টা ছবি মিলে একটা সেকেন্ড হবে। তেজুকা সেখানে শুরু করেছিল একটা ভিন্ন ওয়ে, কারণ এখানে তাকে প্রতি সপ্তাহে 30 মিনিটের করে একটা অ্যানিমে এপিসোড ড্রপ করতে হতো টিভিতে। সে এখানে প্রতি সেকেন্ডে 8টি করে ফ্রেম ব্যবহার করা হয়েছিল। এটাকে সে নাম দিয়েছিল শুটিং অন থ্রিস। এই টেকনিকটাকে তেজুকা নড়াচড়া কমিয়ে দিলেও শুধু চরিত্রের মুখ নাড়াতো তখন, আর শরীর স্থির রাখতো, অথবা শরীরকে না দেখে শুধুমাত্র মুখের উপর ফোকাস করত। একে বলা হতো লিমিটেড অ্যানিমেশন, কারণ সে সময় পুরো বডিকে অ্যানিমেট করা এবং মুখকে অ্যানিমেট করা অনেক কঠিন ছিল, যেহেতু তাকে সপ্তাহে 30 মিনিটের একটা করে এপিসোড ড্রপ করতে হতো। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। তেজুকা নিজের পকেট থেকে লস দিয়ে টিভি স্লট কিনেছিল, অর্থাৎ পকেট টাকা খরচা করে সে টিভি স্লট কিনেছিল। লস দিয়ে বলতে আমি এটাই বুঝাইছি, তার প্ল্যান ছিল খরচটা তিনি তুলবে চকলেট কোম্পানির কাছ থেকে কার্টুনের চরিত্রের ছবি বিক্রি করার মাধ্যমে। যদি তোমরা না জেনে থাকো, প্রতিটা অ্যানিমে ক্যারেক্টারের যে বডিটা থাকে, ডিজাইনটা থাকে, সেটা কিন্তু কপিরাইট করা থাকে, অর্থাৎ তুমি চাইলে ওটা নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবে না, তোমাকে অনুমতি নিতে হবে, যেটাকে জাপানিজ বা যে কোনো ইন্ডাস্ট্রিতে বলা হয় লাইসেন্স বিক্রি করা। তো তার মূল উদ্দেশ্য তা ছিল লাইসেন্স বিক্রি করার মাধ্যমে টাকা ইনকাম করা। তো এখানে সে মেইজি চকলেটের কাছে তার এই ডিল সফলভাবে করে ফেলে, কিন্তু এটি অ্যানিমেটরদের জন্য কম বেতনের একটা দীর্ঘস্থায়ী প্রথা বা তেজুকারি অভিশাপ হিসেবে তৈরি হয়, যা আজও এই ইন্ডাস্ট্রিকে ভোগাচ্ছে। এটা একটা অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিস জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রির, যেখানে তেজুকাকে এই ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ এবং মানুষ বলা হয়, যাকে ধন্যবাদও দেওয়া হয়, কিন্তু তাকে আবার অভিশাপও বলা হয় এই অ্যানিমে ইন্ডাস্ট্রির জন্য তার এই তো কাজটিকে, কারণ এর জন্য একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে অ্যানিমে ইন্ডাস্ট্রিতে, যা আজও অ্যানিমে ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ধাক্কা স্বরূপ। কারণ এই ইন্ডাস্ট্রি তখন প্রমাণিত হয়ে যায় যে অল্প টাকায় এই ইন্ডাস্ট্রিতে ভালো জিনিস পাওয়া সম্ভব, তাই এই ইন্ডাস্ট্রিতে টাকার একটা কমতি হওয়া শুরু করে। 70 দশকে অ্যানিমে বড় হতে শুরু করে আরও, অর্থাৎ বড় পরিসরে বিভিন্ন জায়গায় অ্যানিমে ছড়াতে শুরু করে। 1972 সালে মজিনজার জেড দিয়ে সুপার রোবটের যুগ শুরু হয়। কিন্তু 1979 সালে মোবাইল স্যুট গান্ডাম সব বদলে দিয়েছিল। তোমরা যারা মোবাইল স্যুট গান্ডাম দেখো না, এটা 1979 সালের একটা অ্যানিমে। এটা ক্রাঞ্চি রোলে এখন পাওয়া যায় না, তবে তোমরা যারা থার্ড পার্টি সাইট ইউজ করতে অভ্যস্ত তারা এটা দেখতে পারো সার্চ করে। এবং একটা প্ল্যাটফর্ম আছে, আমার নামটা ঠিক মনে আসতেছে না, ওইখানে আমি এটা দেখছিলাম। এখানে মূলত রোবটরা সুপার হিরো নয়, বরং যুদ্ধের ভয়ানক অস্ত্র। গান্ডাম শুরুতে ফ্লপ হলেও পরে গানপ্লা বা প্লাস্টিকের মডেল বিক্রি করে এটি জাপানের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। এরপরে আসে 80 বা 80s অ্যানিমেট গোল্ডেন এজ। জাপানে বাবল ইকোনমির কারণে তখন টাকার কোনো অভাব ছিল না, অর্থাৎ তখন জাস্ট টাকা ঢালতো। এই জন্যই 80-র দশকটাকে বলা হয় অ্যানিমের জন্য গোল্ডেন এজ। এই সময় জন্ম নেয় ওভিএ বা ডিরেক্ট টু ভিডিও মার্কেট। টিভিতে সেন্সরশিপ না থাকায় নির্মাতারা ভায়োলেন্স বা জটিল সায়েন্স ফিকশন নিয়ে এখানে কাজ করতে, আর হ্যাঁ, এখান থেকেই হেনটাইয়ের উৎপত্তি হওয়া শুরু হয়। এটা আমার বলা উচিত না, বাট তারপর আমি কোনো এক কারণে বলে দিছি, সরি। আর ইউটিউবকে সরি, ভিডিওটা কপিরাইট যেন না করে। তো 1988 সালে মুক্তি পায় আকিরা, যেটা 1.1 বিলিয়ন ইয়েন বাজেটের মুভি ছিল একটা। এটা অ্যানিমের মুভির সংজ্ঞাটা পুরো বদলে দেয়। এতে 327 রকমের রং ব্যবহার করা হয়েছিল, যা ওই সময়ের ছিল একটা, লাইক কি বলবো, বিপ্লবের মতোই ছিল ওই সময়ে। কারণ 327 রকমের রং একটা অ্যানিমের মুভিতে ব্যবহার হওয়া একটা ম্যাজিকের মতো ছিল ওই সময়। 1985 সালে মিয়াজাকি ও তাকাহাতা প্রতিষ্ঠা করে স্টুডিও ঘিবলি, যারা সস্তা টিভি অ্যানিমেশনের বিরুদ্ধে গিয়ে কোয়ালিটির উপর জোর দেয়। আর আমাদের ঘিবলি আর্টের যে ট্রেন্ডটা ছিল, এটার উৎপত্তিও কিন্তু তারাই করছিল, অর্থাৎ ঘিবলি যে আর্ট স্টাইলটা, এটার উৎপত্তির পিছনে কিন্তু তাদের একটা বড় হাত ছিল। তো এখানে 90 দশকে এর শুরুতে জাপানের অর্থনীতি কিন্তু ধসে পড়েছিল। তোমরা যারা শেয়ার মার্কেট ফলো করো তারা এটা জানবে। তো
তো 90 দশকের শুরুতে জাপানের অর্থনীতি ক্র্যাশ করে গেছিল। এই লস্ট ডিকেড বা হারানো দশকে মানুষের হতাশা ফুটে ওঠে 1995 সালের অ্যানিমে নিয়ন জিনিসিস ইনভেজিলিয়ন এ। এই সিরিজের রোবট যুদ্ধের চেয়ে বেশি ছিল মানসিক ট্রমা এবং ডিপ্রেশন। এই সময়ে 1997 সালে শুরু হয় পোকেমন। এটি প্রমাণ করে যে অ্যানিমে শুধু জাপানের নয়, এটি একটি গ্লোবাল $multi-billion প্রোডাক্ট। আমরা সবাই জানি অ্যানিমের ক্ষেত্রে আমাদের অনেকেরই প্রথম অ্যানিমে ছিল পোকেমন, ডোরেমন অথবা সিনচ্যানের মতো অ্যানিমেগুলা। যদিও সিনচ্যান অ্যানিমে কিনা এটা নিয়ে এখনো অনেক কন্ট্রোভার্সি হয়ে থাকে, কিন্তু আমি বলবো এগুলা অ্যানিমেই স্টিল। তো পোকেমন এমন একটা অ্যানিমে ছিল যেটা একবার দেখা শুরু করলে ছাড়া অনেক কঠিন ছিল, অর্থাৎ এক ধরনের অ্যাডিকটিভ টাইপ অ্যানিমে ছিল। আর এটা অ্যাডিকটিভনেসের জন্যই কিন্তু এটা এত পপুলারিটি পায়। এবং অ্যাশ আর পিকাচুর যে বন্ডিংটা ছিল এটা রিয়াল ফিল করাতো মানুষজনকে। লাইক অ্যানিমেশন এবং গেমিং ইন্ডাস্ট্রিতে একটা রুল আছে, ফোর্থ ওয়াল রুল। এই ফোর্থ ওয়াল রুল ব্রেক করে মানুষের ইমোশন টাচ করে ফেলতো। 90-এর শেষের দিকে প্রযুক্তির আমূল পরিবর্তন হয়ে এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে অ্যানিমেটররা রং তুলি আর সেলুলয়েড সিল বাদ দিয়ে কম্পিউটারের ডিজিটাল পেইন্টের দিকে ঝুঁকতে শুরু করে। তো সিনোভিজ এটাই কিন্তু ওই টাইমটা ছিল যখন আমাদের এই আধুনিক অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বিল্ড হওয়া শুরু হয়। 1985 সালে বিট দ্য কিউপিড ছিল বিশেষ প্রথম পুরোপুরি ডিজিটাল টিভি সিরিজ। হ্যাঁ, বিট দ্য কিউপিড তোমরা যারা দেখছো বা দেখতে চাও তারা ইন্টারনেটে খুঁজে দেখে নিতে পারো। আমি তোমাদের কত সোর্স খুঁজে দিতে পারবো না, আমার অলরেডি 2 সপ্তাহ চলে গেছে এটা নিয়ে রিসার্চ করতে। এবং তোমরা যারা এটা রিসার্চের ডকুমেন্টগুলো চাও তারা আমার ডিসকর্ড জয়েন করে নিতে পারো। সেখানে সোর্স নামের একটা স্পেসিফিক ডিসকর্ড চ্যানেল আছে, ওইখানে গেলে তোমরা এই ভিডিওর সবগুলা ডকুমেন্ট এবং কোথায় কোথায় থেকে আমি রিসার্চ করছি পুরা লিঙ্ক পেয়ে যাবা। এবং আমাকে কমেন্টে জানাবে না যে আমি কোথায় থেকে রিসার্চ করছি, এটার জন্য অবশ্যই তোমরা এরপর থেকে আশা করি। এবং প্রতিটা অ্যানিমে এপিসোড আমার যেগুলো এপিসোড আসবে সেগুলোর যে সোর্সগুলো থাকবে এবং আমি যেগুলো রিসার্চ করে যে সামারিটা করব সেটার একটা করে পিডিএফ ফাইল ওইখানে আমার প্রতিটা ভিডিও আপলোড হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপলোড হয়ে সেখানেও আমি আপলোড করে দিব ভিডিওর লিঙ্ক সহ, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কোনটা ফাইল কোনটা ভিডিওর। তো এখানে ব্যাক করি আমাদের মেইন ভিডিওতে, কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভাই সিরিয়াসলি তোমার সাপোর্টের আমার অনেক দরকার। তোমার মনে হইতে পারে তোমার একটা লাইকে আমার কি যায় আসবে, কিন্তু বিশ্বাস করো আমার এই 2 সপ্তাহের পরিশ্রম তোমার ওই একটা লাইকের জন্য সার্থক হয়ে যেতে পারে। তো প্লিজ লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও আরও অনেকের কাছে, যাতে সবাই জানতে পারে জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রির এই বিপ্লবের ব্যাপারে। তো আমরা ব্যাক করি 2010 সালের স্মার্টফোন আর হাই স্পিড ইন্টারনেটে এর যুগে, যা আমাদের এই অ্যানিমে ইন্ডাস্ট্রির রূপটা পুরোপুরি বদলে দিয়েছিল। 2016 সালে মাকাতো সিনকাই এর ইয়োর নেম ভিজুয়াল কোয়ালিটির নতুন স্ট্যান্ডার্ড সেট করে। ইয়োর নেম কি আমরা সবাই হয়তো বা জানি, কারণ ইয়োর নেমের বাংলা ডাবিং আমাদের কাছে আছে। ইয়োর নেমের বাংলা ডাবিং করার পিছনে ভয়েস অফ ব্যাকইয়ার্ড যে পরিশ্রমটা করছে তাদের, সেটার জন্য তো তাদেরকে স্যালুট দেওয়া লাগেই। তো আমি আবারও হয়তো বা আমাদের মেন টপিকের বাইরে যাচ্ছি, কিন্তু অবশ্যই ইয়োর নেম বাংলাদেশে বর্তমানে অনেক বেশি পপুলারিটি লাভ করছে ভয়েস অফ ব্যাকইয়ার্ডসের করা বাংলা ডাবিং এর জন্য। তোমরা তাদের বাংলা ডাবিংটা তাদের ইউটিউব চ্যানেলে যাই চেক করতে পারো, উল্টা আমি হয়তো বা আমার ভিউজ কমাচ্ছি এখানে। যাই হোক, ক্রাঞ্চিরোল এবং নেটফ্লিক্সের আগমন কিন্তু এই সময়টাতে হয় যেখানে তারা অনেক বড় একটা ভূমিকা পালন করে অ্যানিমেকে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিতে। বর্তমান পরিস্থিতি কিন্তু এখন অবিশ্বাস্য। 2023 সালে প্রথমবারের মতো জাপানের বাইরের দেশগুলো থেকে অ্যানিমের আয় বেশি হয়। ডিমন স্লেয়ার, মুগেন ট্রেন জাপানের ইতিহাসের সব বক্স অফিসের রেকর্ড ভেঙে দিছিল। কিন্তু এত টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে আছে এক করুণ সত্য। রিপোর্ট অনুযায়ী একজন অ্যানিমেটরের মাসিক বেতন প্রায় 1,10,000 থেকে শুরু করে 1 কোটি কত আছে। তো যাই হোক, কিন্তু টাকার পাহাড়ের নিচে চাপা পড়া সত্ত্বেও একজন অ্যানিমেটরের মাসিক বেতন ছিল প্রায় $700 থেকে $1,000, যেটা তোমরা গুগলে সার্চ করে বাংলাদেশি টাকায় ট্রান্সলেট করে নিতে পারো, যা টোকিওতে বেঁচে থাকার জন্য মোটেও যথেষ্ট না। তোমরা যদি না জেনে থাকো, পৃথিবীর অন্যতম ব্যয়বহুল শহরগুলোর মধ্যে টোকিও হলো একটা।
তো একে বলা হতো 2024-এর 2024 প্রবলেম। অভিজ্ঞ অ্যানিমেটররা এখন কম বেতনে জাপানি স্টুডিও ছেড়ে চীনা কোম্পানি বা নেটফ্লিক্স প্রজেক্টে চলে যাচ্ছিল। সেই সাথে যুক্ত হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আতঙ্ক। ব্যাকগ্রাউন্ড আর্ট বা ইন বিটুইন ফ্রেম আঁকার জন্য এআই এর ব্যবহার শিল্পীদের অস্তিত্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল সে সময়, এবং এখনো বড় একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে যে পরিমাণে এআই বিস্তৃত হচ্ছে। আর হ্যাঁ, এআই ভাইরা তোমরা বিস্তৃত হইলে আমার কোনো সমস্যা নাই, উল্টা তোমরা আমার রিসার্চে অনেক হেল্প করো, থ্যাংক ইউ। 1917 সালের এই ভোতা তলোয়ারের কার্টুন থেকে আজকের এই 4K ভিজুয়াল অ্যানিমে অনেক পথ পাড়ি দিয়েছে। এটি যুদ্ধ, ভূমিকম্প এবং অর্থনৈতিক মন্দা সহ্য করে টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির দাপটে আর শ্রম শোষণের ভিড়ে অ্যানিমের সে মানুষের হাতের ছোঁয়া কি হারিয়ে যাবে, নাকি ইন্ডাস্ট্রি তার কারিগরদের বাঁচাতে নতুন কোনো পথ খুঁজে পাবে? সেটা জানতে তো আমাদেরকে দেখে চলতে হবে অ্যানিমে ইন্ডাস্ট্রির আরো নতুন কি হয়। এবং আমি হয়তোবা আজকের ভিডিওতে তোমাদেরকে পুরো স্টোরিটা প্রপারলি এক্সপ্লেন করতে পারি না, কিন্তু সত্যি বলতেছি এইটুকু রিসার্চ করতে আমার প্রায় 300+ সাইটে ঘোরা লাগছে, 2 সপ্তাহের পরিশ্রম লাগছে রিসার্চ করতে। সো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সুন্দর একটা কমেন্ট করে দিয়ে তুমি শেয়ার করে দিতে পারো এই ভিডিওটা তোমার কোনো ফ্রেন্ডের কাছে, যাতে সেও জানতে পারে জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রি কিভাবে তৈরি হয়েছে। এবং আজকে এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আবারও দেখা হবে আরও কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে, আবারও নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সায়োনারা, টাটা, বাই বাই, সি ইউ ইন আ নিউ ভিডিও। আল্লাহ হাফেজ।